নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিয়ে করার পরে বিজেপির অন্দরে একটা মহলে নানান রকম চর্চা শুরু হয়েছিল এবং তার কিছু কিছু নেতা উষ্মা প্রকাশ করেছিলেন যে দিলীপ ঘোষ এই সময় বিয়ে করলেন, মানে তারা বলতে চেয়েছেন যে ৬০-৬১ বছর বয়সে তিনি বিয়ে করলেন, সামনের বছর ভোট, এই সময় বিয়ে করাটা কি তার ঠিক হলো, বা তিনি এখন কি আর সেই সক্রিয় রাজনীতিতে থাকবেন কিনা, এসব নিয়ে তাদের সব জল্পনা টল্পনা হয়েছিল। তো এইরকম একটা জল্পনা, এবং পাশাপাশি কিছু নেতা এটাও বলেছেন যে না, দিলীপ ঘোষ ঠিকই করেছেন, তিনি কাউকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে এসছেন, বিয়ে করে তার সঙ্গে থাকছেন, তিনি এরকম বান্ধবী টান্ধবী রেখে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাননি, এরকম তাই নিয়ে সমালোচনা হতে পারে। সেই রাস্তায় দিলীপ ঘোষ হাঁটেননি, এটা তারা দিলীপ ঘোষের প্রশংসা করেছিলেন। আবার সমালোচকদের মধ্যে কেউ কেউ ছিলেন, তারা মনে করেছিলেন যে দিলীপ ঘোষ বোধহয় প্রচারালয়ে আসার জন্য এসবগুলো করেছেন। যাই হোক, দিলীপ ঘোষের মতোই আছেন। তিনি সোমবার দিন স্ত্রীকে নিয়ে ইডেনে আইপিএল এর ম্যাচ দেখতে গিয়েছিলেন। ম্যাচের শেষে সংবাদ মাধ্যম তাকে বিভিন্ন রকম প্রশ্ন করছিলেন, আর রাজনৈতিক ব্যক্তিগত অনেক বিষয়। তো সেই সময় দিলীপ ঘোষ একটা তীর ছুড়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে তিনি তার বক্তব্যে। তো সেটা নিয়ে গত ২৪ ঘন্টায় বেশ চর্চা শুরু হয়েছে যে দিলীপ ঘোষ তীরটা তাহলে কাকে ছুড়লেন, আসলে কি শুভেন্দু অধিকারীকে তিনি তীরটা ছুড়লেন? নাম অবশ্য দিলীপ ঘোষ করেননি, কিন্তু উদ্দেশ্যটা বা যে কারণে তিনি বলেছেন তাতে পরিষ্কার বোঝা যায় যে তাদের উদ্দেশ্যেই বলা। তো দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হচ্ছিল বিভিন্ন বিষয়, তখন দিলীপ ঘোষ বলেছিলেন যে আমি লাঠি খেলাতেও আছি, আমি বল খেলাতেও আছি, আমি মশাল নিয়ে খেলাতেও আছি। এসব বলতে বলতে তিনি বলেছিলেন যে দিলীপ ঘোষ এই রাজ্যে বিজেপিকে হচ্ছে লড়াই করতে শিখিয়েছে, বিজেপিকে জিততে শিখিয়েছে। দিলীপ ঘোষের আগে হচ্ছে বিজেপি ফল পায়নি, কিন্তু দিলীপ ঘোষ যখন ফল এনে দিয়েছে, দিলীপ ঘোষ বিজেপিকে যখন এখানে জিততে শিখিয়েছে, তারপরে অনেকে বিজেপিতে এসছে, তার আগে কিন্তু তারা কেউ আসেনি। মানে যেটা বোঝাতে চেয়েছেন যে ১৯ সালে লোকসভায় ভালো রেজাল্ট হওয়ার পরে, মানে ১৮টা আসন জেতার পরে, তারপরেই হচ্ছে যেটা উনি বোঝাতে চেয়েছেন যে তৃণমূল থেকে, কংগ্রেস থেকে, সিপিএম থেকে নেতারা সব বিজেপি দেশে নাম লিখিয়েছেন। তা দিলীপ ঘোষ এক্স্যাক্টলি কি বলেছিলেন আমরা আপনাদেরকে শুনিয়ে দেব। দিলীপ ঘোষের জীবনটা খালি মাঠ নয়, আনন্দ করে, আর ৪০ বছর ধরে করছে। যেন আমি মাঠে ফুটবলও খেলবো, ক্রিকেটও খেলবো। আন্দোলনের যখন দিলীপ ঘোষ একা লড়েছিল, কে ছিল? বিজেপিতে দিলীপ ঘোষই ছিল। লড়াইটা শিখিয়েছিল দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ জিততে শিখেছে বিজেপিকে। বিজেপি কোনো জেতেনি, তার জেতার পরে অনেক লোক এসেছে, জেতার আগে কেউ আসে। তো দিলীপ ঘোষ এটা বলার আগে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল বা তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই মালদা মুর্শিদাবাদের গোলমাল নিয়ে হচ্ছে সুকান্ত মজুমদার সেখানে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারী যাওয়ার চেষ্টা করছেন, শুভেন্দু অধিকারী সেখানকার যারা অত্যাচারিত তাদের জন্য নানান রকম সাহায্যের প্রতিশ্রুতি দিচ্ছেন। তখন দিলীপ ঘোষ তাদের জানিয়েছিলেন যে ঘটনার দিন, মানে ১১ই এপ্রিল, যেদিনকে ব্যাপক গোলমাল হয়েছিল সুতি, শামশেরগঞ্জ এবং ধুলিয়ানে, তখন দিলীপ ঘোষ বলেছেন যে সেদিন রাত্রে ১০টা-১১টা পর্যন্ত তিনি ধুলিয়ানেই ছিলেন, পুলিশ তাকে আটকে ছিল। তারপরে গভীর রাতে তিনি কল্যাণীতে ফিরে এসেছিলেন, সেখানেই রাত কাটিয়েছিলেন। তো দিলীপ ঘোষ সবার আগেই গিয়েছিল, তখন কেউ যায়নি, তারপরে অন্য নেতারা একে একে গিয়েছেন। এটা তো তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন যে ঘটনাতে দিলীপ ঘোষই ছিলেন, পরে অন্যরা গেছেন এবং তারা প্রচারালয়ে ছিলেন বা তারা প্রচার পেয়েছেন, কিন্তু দিলীপ ঘোষ হচ্ছে আসল সময় তিনি সেখানেই ছিলেন এবং তিনি সেখানে উপস্থিত থেকে তিনি যাওয়ার চেষ্টা করেছিলেন স্পটে, কিন্তু তার একটা বাধা পেয়েছিলেন, সেই কারণে তিনি ফিরে আসতে বাধ্য হন। তো এইরকম চলতে চলতে অনেকেই মনে করছেন যে আসলে কি, মানে সেই শুভেন্দু অধিকারীদের সঙ্গে দূরত্বটা দিলীপ ঘোষের কি সেই থেকেই গিয়েছে, এবং শুভেন্দু দিলীপ ঘোষের বিয়েতে না যাওয়া, দিলীপ ঘোষের শুভেচ্ছা না জানানোয় দিলীপ ঘোষ নিশ্চয়ই মনে মনে, আমার ধারণা হয়তো তিনি ক্ষুব্ধ হয়েছেন, এবং এটা তিনি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। যতই আপনারা শুভেন্দু অধিকারীর কথা বলে তিনি অমুক করছেন তমুক করছেন বলুন, দিলীপ ঘোষ লড়াইয়ের ময়দানে থাকে, এটা হয়তো আরেকবার তিনি বোঝার চেষ্টা করলেন এবং আরেকবার পরিষ্কার করে দিলেন যে তারা মনে ভালো ফল হয়েছিল বলেই অনেকে বিজেপিতে পা বাড়িয়েছিল, তার আগে কেউ বাড়ানোর চেষ্টা করেনি, এটাও আরেকবার পরিষ্কার করলেন। যাই হোক, এখন যেটা দেখা যাচ্ছে যে এই ঘটনা তো হলো, শুভেন্দু অধিকারী আবার আরেক কাণ্ড করে বসলেন। এখন যাই না বিজেপির অন্দরে আবার সেই আগের সেই অবস্থা ফিরে এলো কিনা। মাঝখানে কেন্দ্রীয় নেতারা চেষ্টা করছিলেন যে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে একসঙ্গে নিয়ে আসার একটা চেষ্টা তারা চালাচ্ছিলেন, কিন্তু সেটা তো আবার জলে চলে গেল কিনা। কারণ শুভেন্দু অধিকারী
সোমবার দিন আরেক বিতর্কিত কথা বলে বসলেন। এবার ব্যাপার হচ্ছে বিজেপির অন্দরে যেটা শোনা যাচ্ছে, আমি পরে আসছি সেই বিষয়টাতে। শুভেন্দু সোমবার দিন বলে দিলেন যে এই মালদা মুর্শিদাবাদের ঘটনা নিয়ে আরো রাজ্যের বিভিন্ন জায়গাটার কথা তুলে বললেন যে যেখানে হিন্দু ভোট 50% কম, সেই হিন্দু ভোটারদের হচ্ছে কি বলে বুথের আলাদা বুথের ব্যবস্থা করতে হবে, এরকম একটা দাবি করলেন তিনি। সিইও কে মানে যে চিফ ইলেকট্রাল অফিসারকে তিনি এই বিষয়ে চিঠি দেবেন এবং হচ্ছে সেখানে যাতে হিন্দুরা মুসলিম মহল্লার উপর দিয়ে তাদের যেতে না হয় ভোট দিতে, সেই জন্য আলাদা বুথ যেখানে 50% নিচে হিন্দুরা আছে। তো সেই ব্যাপারে তিনি আর সোমবার দিন আরেক যে বক্তব্য রাখলেন। তো আমি শুভেন্দু এক্স্যাক্টলি কি বলেছিলেন আমি আপনাদের একটু শুনিয়ে দেবো। হিন্দুদের ভোট দিতে দেবে না, সিতাইতে দেবে না, শীতলকুচিতে দেবে না, দিনহাটাতে দেবে না, ক্যানিং, গোসাবা, বাসন্তীতে দেবে না, মিনাকা, হাড়োয়া, বাদুড়িয়াতে দেবে না, মুর্শিদাবাদের একটা বড় অংশ তো আছে। আমি আজকে আপনাদের মাধ্যমে বলছি, আমি পরে ইলেকশন কমিশনকেও লিখব যে হিন্দুদের জন্য যেখানে হিন্দুরা সংখ্যালঘু, আপনাদের হিন্দুদের জন্য আলাদা বুথ তৈরি করতে হবে। তো শুভেন্দুটা বলার পরেই আমি বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলছিলাম যারা এইসব বিষয়ে খোঁজ খবর রাখেন, রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, তারা বলেছিলেন যে এইসব দাবিগুলো শুভেন্দু অবান্তর করছেন। কারণ এর আগে ইলেকশন কমিশন যেখানে যেখানে এই ধরনের আলাদা বুথের সেট আপ করেছিল, সেটা হচ্ছে যে কোনো উপদ্রুত অঞ্চল ঘোষণা হয়ে গেছে, কোন একটা এলাকায় ব্যাপক অনেক বহুদিন ধরে গন্ডগোল চলছে, সেখানকার বহু মানুষ, হাজার হাজারের মানুষ অন্যত্র বসবাস করছেন, তারা সেখানে শিবির করে রয়েছেন, সেই সব জায়গায় ভোটাররা যাতে ভোট দিতে পারে সেটাকে এনশিওর করার জন্য ইলেকশন কমিশন অনেক সময় সেখানে বুথের ব্যবস্থা করেছে, বিশেষ বুথের ব্যবস্থা করেছে। তারা তাদের ঘরে ফিরে যেতে পারছেন না, তারা বহুদিন ধরে হাজার হাজার মানুষ, শয়ে শয়ে মানুষ অন্য জায়গায় বসবাস করছেন, সেই এলাকাটা উপদ্রুত ঘোষণা হয়েছে, সেখানে প্যারামিলিটারি ফোর্স রয়েছে, রয়েছে। তো এইসব কারণে হচ্ছে যখন কোনো বিশেষ কিছু ঘটনা ঘটেছে সেইখানে হচ্ছে এই ধরনের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সাধারণ ক্ষেত্রে কোনো জায়গায় হিন্দু মাইনরিটি 50% নিচে ভোটার রয়েছে বলে সেখানে আলাদা বুথের ব্যবস্থা করতে হবে কোথা। এরপরে ভারতবর্ষ সংবিধান তো ওইভাবে রিলিজিয়াস ধরে বুথের ব্যবস্থা করে না, ইলেকশন কমিশনও করে না। এবার মুসলিমরা বলবে আমরা তো ওখানে 18% ভোটার, আমরা তো ওখানে 30% ভোটার, আমাদের জন্য বুথের ব্যবস্থা করতে হবে। কোনো জায়গায় খ্রিস্টানরা বলবে আমরা তো ওখানে 50%-এর নিচে, আমাদের কেউ বলতেই পারে, কেরলানে খ্রিস্টান ভোটার আছে, তারা বলতে পারে যে আমাদের ওখানে 40% ভোটার, 35% ভোটার, আমাদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করতে হবে। কিছু গোলমাল থাকুক আর না থাকুক, তারাও দাবি করে বসবে। যাই হোক, শুভেন্দু এখন এমন একটা ভাব দেখাচ্ছে যে ভোটটা তিনি পরিচালনা করবেন, আগামী 26-এর ভোট, এরকম একটা ভাবসাব হয়েছে। এরকম সব এখন ভুলভাল বকা শুরু করেছে। তো আমি বিজেপির নেতাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে শুভেন্দু চরম হতাশ এই মুর্শিদাবাদ মালদার ঘটনাটা নিয়ে। শুভেন্দু তো ভেবেছিলেন যে কি বলে এই মুর্শিদাবাদের ঘটনা নিয়ে হয়তো অমিত শাহ খুব একেবারে একটা সাংঘাতিক একটা পদক্ষেপ কিছু করবেন, এমন একটা ব্যবস্থা করবো, কে কেন্দ্র একটা করলো যে মুর্শিদাবাদকে অমুক উপদ্রুত ঘোষণা করে দিলে, কে অমুক করলো, হোম মিনিস্ট্রি একবার ঝাঁপিয়ে পড়বে এটা নিয়ে, এবার সরকারকে একদম চারদিক থেকে সাঁড়াশি আক্রমণ করবে, এরকম এত শুভেন্দু ভেবেছিল। কারণ তিনি হাইকোর্টে গিয়েছিলেন, কেন্দ্রীয় বাহিনীর জন্য হাইকোর্ট দিয়ে দিয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে মুর্শিদাবাদ। আস্তে আস্তে লোকজনকে ঘরে ফেরানো হচ্ছে, পুলিশ সেটা করছে, কেন্দ্রীয় বাহিনী সেটা করছে। তো শুভেন্দুর তো সেটা আগুন না জ্বললে শুভেন্দুর অসুবিধা, আগুন জ্বালাতে হবে। তারপরে কেন্দ্র যদি শুভেন্দু অমিত শাহ একেবারে অমুক করে দিল, তমুক করে দিল, যে 355 ডিক্লেয়ার হয়ে গেল, শুভেন্দু এসব করছে। কারণ তিনি সোমবারও বলেছেন যে এই সামনের ভোট হচ্ছে বিধানসভা ভোট, রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো গতি নেই, রাষ্ট্রপতি শাসনে ভোট করতে হবে। শুভেন্দু স্বপ্নটা আপনি দেখছেন রাষ্ট্রপতি শাসনে ভোট হবে, বিজেপি জিতে যাবে, তিনি আবার মুখ্যমন্ত্রী টুখ্যমন্ত্রী, জানি না এসব স্বপ্নটা আপনার আছে কিনা। তো এখন ওইটা নিয়ে অমিত শাহ কারণ হচ্ছে খুব বিশেষ পদক্ষেপ নেয়নি, নেওয়ার কথাও না। কারণ ভারতবর্ষে বিভিন্ন স্টেটে এরকম গন্ডগোল, এর থেকে অনেক বেশি গন্ডগোল, অনেক মৃত্যু অনেক ঘটে থাকে। সেখানে এরকম চাইলেই হচ্ছে 355, 356 রাষ্ট্রপতি শাসন হয় না। তা শুভেন্দু এখানে মনোবাসনা তিনি তার আছে, তিনি বারে বারে স্বপ্নে হয়তো দেখেন যে 355 জারি হয়ে গেল, কোনো জেলাতে উপদ্রুত ঘোষণা হয়ে গেল, সেখানে কেন্দ্রীয় বাহিনী সমস্ত কন্ট্রোল নিয়ে নিল, এই সমস্ত মনের বাসনা, বা রাষ্ট্রপতি শাসন হয়ে গেল। তো রাষ্ট্রপতি শাসনরা ওই মোদী অমিত শাহ, নরেন্দ্র মোদী অমিত শাহ ভাবেন না বাংলায় রাষ্ট্রপতি শাসন হবে। তা শুভেন্দু এই মুর্শিদাবাদ ইস্যুটাকে কেন্দ্র
করে বিশেষ মানে চরম হতাশ। অনেকে বলছেন যে হতাশা থেকেই হয়তো এই আলাদা বুথের কথা। তারপর আবার বলেছেন যে কাশ্মীরের মতো হচ্ছে আমাদের বাংলাদেশ সংলগ্ন যেসব জায়গা রয়েছে যেখানে হিন্দুরা সংখ্যালঘু, তাদেরকে লাইসেন্স প্রাপ্ত আর্মস দিতে হবে তাদের আত্মরক্ষার জন্য, এইসব সমস্ত কথা বলেছেন। তো কাশ্মীরের মতো বিশেষ এই আইন বলে তো এসব বলছেন। অনেকে বলছেন যে আসলে হতাশা থেকে এসব ভুলভাল হয়তো বকছেন, কারণ তিনি জানেন যে তিনি যেটা চাইছেন কোনোটাই সেটা হবে না, কোনটা হওয়ার মতো সেই গ্রাউন্ডও নেই। কারণ তার চাইতে তো ক্ষতি নেই, তাই চাইতে তো আর মুখে বলতে তো আর জিএসটি লাগে না। তো তিনি এগুলো বলে যাচ্ছেন, এরকম হয়তো আরো আগামী দিনে আরো ভাট বকবেন। তারপরে হয়তো এবার বলেই দিয়েছেন 20 দিন রাজনৈতিক কর্মসূচি করবেন না, মানবিক কর্মসূচি করবেন, তো এইসব বলছেন। তা বিজেপি নেতারা বলছে এগুলো আসলে হতাশারই বহিঃপ্রকাশ, হয়তো আগামী দিনে হতাশা বাড়লে আরো হয়তো হচ্ছে এইসব করবেন। এখন যাই না তিনি এরপরে কি নেবে, কি পদক্ষেপ করবেন। তবে দিলীপ ঘোষ তার বক্তব্যে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তীরটা তিনি কাকে ছুঁড়েছেন। এটা নাম না বললেও মানুষকে বুঝতে অসুবিধা হয় না। জেতার পর কারা এসছে সবাই জানে বিজেপিতে, 19 সালে পার্লামেন্টে ভালো রেজাল্ট করার পরে। তো সুতরাং দিলীপ ঘোষ নাম বলুন না বলুন, বিজেপি নেতারা বুঝতে পারছেন যে দিলীপ ঘোষ তীরটা কাকে ছুঁড়েছেন বা আক্রমণটা কাকে করেছেন। যাই না এরপরে শুভেন্দু দিলীপের লড়াইটা আরো কত দূর এগোবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।